বিদেশ ফেরতরা এই ফিলিপনগরে কুষ্টিয়ার গোলাবাড়ি অঞ্চলে রয়েছে। সেখানে ফিরে আসার পরে তারা হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যে বা জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছে বলে এমন একটি বড় তালিকা নিয়ে এখানকার যে এসিল্যান্ড দৌলতপুরের তিনি এসেছেন অভিযানে। আমরা সেই অভিযানে আছি। এখানে তারা খোঁজখবর নিচ্ছেন, যাদের তালিকা তাদের হাতে রয়েছে সেই তালিকা অনুযায়ী তারা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বা দোকানে গিয়ে খোঁজ নিচ্ছেন যে প্রকাশ্যে কারা কারা ঘুরে বেড়াবে, তাদের অবস্থান কোথায়। আমরা এই অভিযানের সাথে রয়েছি। আমাদের ঠিক সামনের গাড়িতে এসিল্যান্ড রয়েছেন। এখন আমরা রয়েছি গোলাবাড়িতে, এটা দৌলতপুরের ফিলিপনগরে পড়েছে। করোনা ভাইরাস নিয়ে সচেতনতার জন্য কিন্তু বলা হচ্ছে যে বাইরে থেকে যারা আসছেন তারা যেন অন্ততপক্ষে 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকে। কিন্তু এই অঞ্চলে আমরা ঘুরে দেখেছি যে সেরকম সচেতনতা কিন্তু মানুষের মধ্যে খুব কম দেখা যায়। ইভেন এমনকি যারা এখানে এলাকাবাসী রয়েছেন তারাও কিন্তু চান যে স্বজনরা এসেছেন, স্বজনদেরকে দূরে ঠেলে না দিয়ে তাদের মধ্যে যেন দূরত্ব তৈরি না হয়, বা তাদের কাছে এটি খুব বেশি অস্বাভাবিক বলে মনে হয় যে একজন স্বজন এতদিন পরে বিদেশ থেকে এসেছেন, তাকে তারা এক আলাদা করে রাখবেন। তো সেই কারণে এখন পর্যন্ত যতটুকু দেখতে পেয়েছি যে মানুষজনের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। আমাদের সাথে এসিল্যান্ড রয়েছেন। আমাদের দর্শকরা রয়েছে আপনার সাথে। আপনি এখানে কীরকম তালিকা নিয়ে এসেছেন একটু বলবেন? আমার কাছে ধন্যবাদ আপনাদেরকে। আমরা যেটা তথ্য জানতে পেরেছি সেটা হলো যে আমাদের দৌলতপুরে এ পর্যন্ত প্রায় 300 জনের মতো বিদেশ ফেরত আসছে। তার মধ্যে দৌলতপুরেই ফিরে এসেছে এরকম সংখ্যা আমরা 80 জনের মতো এ পর্যন্ত নিশ্চিত হয়েছি। তো আমরা বিভিন্নভাবে এই তথ্যগুলো সংগ্রহ করছি, কারা কোন দেশ থেকে ফিরেছে এবং তাদের বর্তমান অবস্থান কোথায় আছে। আপনারা দেখছেন যে আমরা কিন্তু আমাদের পুলিশের সাথে আমরা ভ্রাম্যমাণ আদালতে বের হয়েছি এবং আমাদের কাছে এই তথ্যগুলো আছে ডাটাবেজের ভিত্তিতে। আমরা মূলত তাদের যেভাবে নির্দেশনা দেওয়া ছিল, সরকার থেকে যেভাবে নির্দেশনা দেওয়া আছে যে তারা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকবে, তো তারা এটা করতেছে কিনা এটা আমরা সরেজমিন মনিটরিং করার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা কিন্তু আজকে বিকাল থেকে বের হয়েছি। এবং আমরা যদি দেখি যে তারা আইন অমান্য করে হোম কোয়ারেন্টাইন যেটা না থাকে, তাহলে কিন্তু আমাদের যে হোম কোয়ারেন্টাইন থাকার যে বিধিবিধান আছে এই বিধিবিধান ভঙ্গ করা দেয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। আচ্ছা, এলাকাবাসী অনেক সময় নিজেদের স্বজনদেরকে রক্ষা করার জন্য প্রকাশ করছে না যে আসলে তারা ঘুরে বেড়াচ্ছে, তারাও অস্বীকার করে। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর একটা বিষয় বলেছেন যে অনেক ক্ষেত্রে আমরা জানি যে গ্রামে অনেকের আত্মীয় স্বজন থাকে, অনেক ক্ষেত্রে অনেকে তথ্য দিতে চাচ্ছে না। তবে একই সাথে কিন্তু যেহেতু বিষয়টা মানুষের মধ্যে কিছুটা হলেও প্যানিক সৃষ্টি করেছে, অনেকেই স্বেচ্ছায় তথ্যগুলো আমাদেরকে দিচ্ছে, আমরা কিন্তু তথ্য পাচ্ছি এবং আমাদের পুলিশ বিভাগ থেকে বা আমাদের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে অনেকের বাড়িতে এটা পুলিশ বাড়িতে যেয়ে নিশ্চিত করেছে। আমরাও কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে একদিকে যেমন সচেতন করা, সরাসরি ফোনে কথা বলার মাধ্যমে, অন্যদিকে বাড়িতে বাড়িতে যে আমরা অভিযান করছি এবং মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে তথ্যটা তাদের নিরাপত্তার খাতিরেই আমাদেরকে সরবরাহ করতে হবে। কারণ আমাদের উদ্দেশ্য কারো ক্ষতি করা না, কাউকে হেয় করা না, মূলত মানুষকে নিরাপদ করা, সমস্ত আমাদের সমাজ, আমাদের পাড়া প্রতিবেশী সকলকেই নিরাপদ রাখার উদ্দেশ্যে মূলত আমরা কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত কতজনকে আপনারা জরিমানা করেছেন? না, এখন পর্যন্ত আমার কাছে যে তথ্যগুলো ছিল আমি কিন্তু গতকাল থেকে এগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। তবে যে তথ্যগুলো আমাদের কাছে এসেছিলো আমি ক্রস চেক করার সময় অনেককে কিন্তু বাড়িতে পেয়েছি। আমাদের পুলিশের পক্ষ থেকেও আমরা সবসময় সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। আমাদের ফাঁড়ি ইনচার্জ বা অন্যান্য যে সকল কর্মকর্তারা এগুলো নিয়ে কাজ করছে তারা যাচ্ছেন এবং ঘটনাস্থলে যে এখনও পর্যন্ত ওইভাবে আমরা স্পটে যে উনি বাড়ি থাকছেন না বা একেবারে বাইরে ঘুরে বেড়াচ্ছেন এরকম কাউকে হাতে নাতে না ধরার কারণে আমরা শাস্তি দিই। তবে আমাদের যে অভিযানটা অব্যাহত আছে, আমরা এমন কাউকে পেলে তাদের আজকে আপনার পরবর্তী পরিকল্পনা আরো কতগুলো বাড়িতে যাবেন? আমরা যে তথ্যগুলো আমার কাছে এখন পর্যন্ত আছে, আপনি জানেন যে দৌলতপুর অত্যন্ত বড়, 468 বর্গ কিলোমিটার একটা উপজেলা, অনেক বড় জায়গা। এই জায়গার রাস্তাঘাটও অনেক ক্ষেত্রে সমস্যা, আমাদের গাড়ি নিয়ে আসতে গেলে অনেক সমস্যা হচ্ছে। এর মধ্যে থেকেই আমাদের মূলত আমরা তো এটা স্ট্রাইকিং হিসাবে অভিযানটা পরিচালনা করছি। এর অন্যতম উদ্দেশ্য জনসচেতনতা বাড়ানো, পাশাপাশি কিন্তু আমাদের পুলিশ বিভাগ, আমাদের স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য আমাদের যে সংস্থাগুলো আছে যারা ফিল্ড পর্যায়ে কাজ করে সবাই কিন্তু কাজ করে যাচ্ছে এবং তারা কিন্তু সব জায়গায় তাদের অভিযান অব্যাহত রেখেছে। আচ্ছা, দৌলতপুরে তাহলে মোট কতজনের তালিকা আপনার কাছে বললেন? আমাদের কাছে 80 জন পর্যন্ত আমরা এই পর্যন্ত কনফার্ম হতে পেরেছি। 80 জনের তালিকা, 80 জন যারা দৌলতপুরে অবস্থান করছে এবং
তাদের তালিকা করা হয়েছে। আমরা সার্বক্ষণিক তাদের সকলকেই নজরদারির মধ্যে রাখবো। আচ্ছা, আপনার সময় আপাতত নষ্ট করতে চাই না, আপনি অভিযানে থাকুন, আমরা আপনার সাথে আছি। ধন্যবাদ আপনাদেরকে, আপনারাও সাথে থাকুন, আপনারা সহযোগিতা করবেন, কারণ আপনারা জানেন যে কোনো পরিস্থিতিতে আপনারা মিডিয়া যারা কাজ করেন তারা যদি একটু সহযোগিতা করেন, আপনাদের ভূমিকা রাখেন, তাহলে কিন্তু সাধারণ মানুষকে বোঝানো বা মানুষকে সচেতন করা খুব সহজ হয়। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দৌলতপুরের এসি ল্যান্ডের সাথে, উনি এখন অভিযানে রয়েছেন, বাড়ি বাড়ি যাবেন, তার কাছে 80 জনের তালিকা রয়েছে। আমরাও সেই অভিযানের সাথে আছি, আমাদের সাথে থাকুন। আমরা চাই যে মানুষজন সচেতন হোক, তারা বিদেশ থেকে এসে অন্ততপক্ষে 14 দিন যদি নিজেদেরকে জনসম্পৃক্ততার মধ্যে না আনেন, সেই ক্ষেত্রে কিন্তু এই করোনা ভাইরাস ছড়ানোর সুযোগটি কমে যায়, সেই আশঙ্কা থেকে অনেকটাই কমে যায়। তো এখন যে পরিস্থিতি দেশের, দ্রুত যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে আশা করা যায় যে নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। তো সেই ক্ষেত্রে এই সচেতনতাটা অত্যন্ত জরুরি। আমরা গ্রামে বিভিন্ন জায়গায় কিন্তু কথা বলে দেখেছি, যেটি বলছিলাম যে মানুষজন এখনও আসলে পুরোপুরি সচেতন নয়। তাদের কাছে মনে হচ্ছে অনেকে এমনও বলছেন যে করোনা ভাইরাস একটি গুজব, এবং অনেক সময় তারা ভুল তথ্য নিয়েও কথা বলছেন যে কাউকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। যেমন গতকালকে আমরা একটা খবর পেয়েছিলাম যে যারা এলাকাবাসী ছিলেন তারা বলছিলেন যে একজনকে তুলে নেওয়া হয়েছে করোনা ভাইরাস আক্রান্ত এই কারণে, কিন্তু পরবর্তীতে আমরা তার বাড়ি গিয়ে দেখেছি যে উনি নিজেই হাসপাতালে গিয়েছিলেন। তো নানা রকম গুজব কিন্তু এভাবে ডালপালা ছড়াচ্ছে। এখন কথা হলো যে যিনি বিদেশ থেকে আসবেন তিনি যদি নিজেকে 14 দিন পর্যন্ত আলাদা করে রাখেন, সেই ক্ষেত্রে তার যেমন নিরাপত্তা হবে, তার পরিবারের জন্য সেটা নিরাপত্তা হবে এবং এলাকাবাসীর জন্য নিরাপত্তা তৈরি করবে। তো আমরা প্রত্যাশা করব যে এই সচেতনতা কিন্তু সবার মধ্যে ছড়িয়ে যাওয়া খুব জরুরি। তো আমরা এখন অভিযানে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এসি ল্যান্ডের গাড়ি কিন্তু যাচ্ছে, আমরা তার সাথে যাব এবং আমরা দেখব যে আসলে কেউ নিয়ম অমান্য করে জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছে কিনা। আপনাদের এলাকায় বিদেশ থেকে কেউ এসছে ফেরত? হ্যাঁ, বাড়িতে আছে। সে কি বের হয় দোকানে দোকানে চা খেতে আসে? এই সাইডের দিকে আসেন। এমনি বেরোতে দেখেছেন তাকে? না, ওই যে আমাদের মেম্বার কইলো। মেম্বার বলেছে? বাচ্চা সাহেবের বাড়ি কামারপাড়ায় বাড়ি। এখানে তাহলে একজন আসে, কোন দেশ থেকে আসছে? দুবাই থেকে। আজ 20-25 দিন হচ্ছে। 20-25 দিন হয়েছে দুবাই থেকে এসেছে। হ্যাঁ চলে ভাই, এত তাড়া। আমরা দৌলতপুরের ফিলিপনগরে রয়েছে কুষ্টিয়ার, এবং এখানে 80 জনের একটি তালিকা রয়েছে এসি ল্যান্ডের হাতে, যারা বিদেশ থেকে ফেরত এসেছেন, এবং এদের মধ্যে অনেকে নিয়ম না মেনে জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছেন বলে তাদের কাছে তথ্য আছে। তো সেটা আসলে তারা খতিয়ে দেখতে চান যে আসলে বিষয়টি কী, এবং কেউ যদি বিদেশ ফেরত যারা আছেন তারা যদি নিয়ম না মেনে 14 দিনের যে হোম কোয়ারেন্টাইন সেটা যদি অমান্য করেন, তাহলে সেক্ষেত্রে তাদের জরিমানার ব্যবস্থা রয়েছে। এখন পর্যন্ত এই দৌলতপুরে কাউকে জরিমানা করা হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন এসিলেন। তো আমরা আজকে দেখবো যে এমন কাউকে এখানে রয়েছে কি না যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তবে আমি গত কয়েকদিন ধরে এই এলাকায় কথা বলে দেখেছি যে যারা এখানে রয়েছেন তারা বাসায় আলাদা হয়ে থাকার বিষয়টিকে অতটা গুরুত্ব দিচ্ছেন না, এমনকি এলাকাবাসীও সেই বিষয়টিকে ততটা গুরুত্ব দিচ্ছেন না। এখানে আমরা একটি বাড়িতে এসেছি যেখানে হচ্ছে বিদেশ ফেরত একজন রয়েছেন, তার বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। আমরা যদি বাড়িটা একটু দেখাই, চাচা এখানে বিদেশ থেকে কে আসছে? হ্যাঁ, বিদেশ থেকে কে আসছেন এখানে? আপনার জানা মতে কেউ নেই? জি না, আমার জানা মতো কেউ নেই। আচ্ছা, আপনাদের এখানে কয়টা পরিবার? কয়টা পরিবার তো অনেকগুলাই আছে। অনেকগুলোই রয়েছে না? আচ্ছা, আমাদের এখানকার স্থানীয় একজন বলছে তিনি বিদেশ ফেরত এসেছে বলে তার কাছে তেমন কোনো তথ্য নেই। আমরা এসি ল্যান্ড যে তথ্য নিয়ে এসেছেন তার সাথে আসলে মিলিয়ে দেখতে চাই।
আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি আসলে জনসচেতনতার জন্য জরুরি। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। এটা এড়িয়ে যাওয়ার প্রবণতাটাও আসলে খুবই অযৌক্তিক। কিন্তু আসলে দেখা যাচ্ছে যে অনেক মানুষই এটাকে ভয় পাচ্ছে এবং এড়িয়ে যেতে চেষ্টা করছে। ভুল তথ্য দেওয়ার প্রবণতা অনেকের মাঝে লক্ষ্য করেছি, যেটা আসলে পুরো দেশের জন্যই কিন্তু খারাপ। আমাদের প্রত্যেকে সচেতন হওয়া উচিত যে পরিচিত কেউ যদি থাকে যিনি বিদেশ থেকে এসছেন, তাকে পর্যাপ্তভাবে পরিমাণে যাতে তার বিষয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়, তার রোগ নেই, করোনা ভাইরাস আক্রান্ত নয়, এই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে আসলে জনসম্পৃক্ততার মধ্যে আসতে দেওয়া উচিত হবে না। এবং কারো যদি করোনা ভাইরাস থাকে, যেটি 14 দিনের মধ্যে প্রমাণিত হয়, লক্ষণ দেখা যায়, তো সেই ক্ষেত্রে 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকলে আসলে সেই বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে না, এই তার মধ্যে যদি তার কোনো রকমের জ্বর না আসে, করোনা ভাইরাসের আক্রান্ত না হয়, রোগ না হয়, তাহলে হচ্ছে তাকে কিন্তু আসলে বিপদমুক্ত বলা যায়। এবং করোনা ভাইরাস আক্রান্ত হয়ে যে রোগটি হয় সেটি হচ্ছে কোভিড-19। তো সেই রোগটি হবে কি হবে না সেটি বোঝার জন্য 14 দিন পর্যন্ত আসলে অপেক্ষা করতে হয়। শুরুতে যারা এয়ারপোর্ট দিয়ে আসেন, সেখানে কিন্তু আমরা দেখেছি যে মূলত জ্বরটা মাপা হয়, গায়ের তাপ মাপা হয়। যদি তাপ কম থাকে সেই ক্ষেত্রে তাকে অনেক ক্ষেত্রেই হোম কোয়ারেন্টাইনে যেতে বলা হয়। এখন হোম কোয়ারেন্টাইনে আসার আগে যদি সেখানে সে যদি ভাইরাস নিয়েও আসে, কিন্তু ওই সময় হয়তো সে ভাইরাসে এফেক্টেড হয়নি, পরবর্তীতে হয়তো সেটি কার্যকর হবে। যেমন যেটি বলছিলাম যে 14 দিন পর্যন্ত সেই সময়টি থাকে, সেই কারণেই আসলে হোম কোয়ারেন্টাইনে 14 দিন থাকতে হয় বাসায় আসার পরেও, বাড়ি ফেরার পরেও। এবং আমাদের জানেন যে এখন পর্যন্ত 17 জন কিন্তু দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, 74 বছরের একজন মারা গিয়েছেন। তো এই জায়গায় এখন যদি আমরা সচেতন না হই, একবার যদি এটি বিপুল আকারে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। তাই সবারই উচিত সচেতন হওয়া এবং যার যার এলাকায় এরকম বিদেশ ফেরতরা আসবেন তাদেরকে পরামর্শ দেয়া, বাধ্য করা, যাতে তারা 14 দিন জনসম্মুখে না আসে, নিজেদের মতো সাবধানতা অবলম্বন করে, মাস্ক ব্যবহার করে, হ্যান্ড গ্লাভস ইউজ করে। তো এগুলো খুবই জরুরি। এগুলা শুধু তার জন্য নয়, সবার জন্য জরুরি, তার পরিবারের জন্য, এলাকার জন্য, দেশের জন্য। কারণ এই করোনা ভাইরাসের কারণে কিন্তু পুরো বিশ্বময় এক ধরনের তোলপাড় হয়েছে, অস্থিরতা তৈরি হয়েছে। অর্থনীতির জন্য বিশাল একটি চাপ কিন্তু সামনে আসতে পারে এই করোনা ভাইরাসের কারণেই। তো এতগুলো আশঙ্কা থেকে যদি আমরা নিজেদের রক্ষা করতে চাই, তাহলে প্রত্যেকের সচেতনতা খুবই জরুরি। আমরা এই এলাকা থেকে আবার ফিরে যাচ্ছি। এখানে যে তথ্য নিয়ে এসেছিলেন, এখন পর্যন্ত কাউকে আসলে বাইরে পাওয়া যায়নি। তবে একটি বিষয় হচ্ছে, এই যে এখানে এসিল্যান্ডের অভিযান, সেই অভিযানের তথ্য কিন্তু যখন তারা বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া শুরু করে, তখন এই এলাকা পর্যন্ত ছড়িয়ে যায়। সেই সব ক্ষেত্রে আমরা দেখি যে সাবধানতা অবলম্বন করে বা এলাকাবাসী নিজেরাই তাদের স্বজনদের বাঁচানোর জন্য তখন বলে দেয় যে বাসায় ফিরে যেতে। অর্থাৎ মানুষজন যারা করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন, বিদেশ ফেরতরা, তাদেরকে যে সহায়তাটা করা উচিত, অর্থাৎ তাদের নিরাপত্তা রাখার জন্য তাদের হোম কোয়ারেন্টাইনে থাকা এবং হাসপাতালের চিকিৎসকের পরামর্শ নেওয়া, সেইটি না করে তারা শুধুমাত্র আবেগ থেকে বা যেটি আন্তরিকতা, সেই জায়গা থেকে তারা স্বজনদের রক্ষা করার চেষ্টা করছেন, যেটি আসলে বলছিলাম যে ওই ব্যক্তির জন্য সেটি মানে স্বস্তিদায়ক হবে না এবং সেটি এলাকা বা দেশের জন্য স্বস্তিদায়ক হবে না। আমরা এখন গোলাবাড়িতে রয়েছি, ফিলিপনগরের, কুষ্টিয়ার, এটি দৌলতপুর থানায় পড়েছে। এখানে 80 জনের যেই তালিকার কথা এসিল্যান্ড বলছিলেন, তার মধ্যে 4 জনের মতো তিনি এরই মধ্যে খোঁজ নিয়েছেন। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। আমরা আশা করছি যে যারা এখানে ফিরত এসেছেন বিদেশ থেকে, তারা নিয়ম পালন করছেন। আমরা এলাকাবাসীর সাথেও পরবর্তীতে কথা বলবো, তাদের মনোভাব তাদের জানাবো। করোনা ভাইরাস সম্পর্কে কিন্তু তাদের ধারণাটা খুবই কম। এটি যে কীভাবে ছড়াতে পারে, এই রোগটির লক্ষণগুলো কী, সেই বিষয়গুলো তারা পরিষ্কারভাবে জানেন না অনেকেই। আর গুজবের কথা যেটি বলছিলাম, নানান ধরনের করোনা ভাইরাস সংক্রান্ত গুজবও কিন্তু আমাদের কানে এসেছে এবং বিভিন্ন চায়ের দোকান, বিভিন্ন সমাবেশ, সেখানে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হলেও অনেক ভুলভ্রান্তি রয়েছে ধারণায়। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে চায়ের দোকানের আড্ডা বা বিভিন্ন জনসমাবেশ কিন্তু গ্রামে অঞ্চলে বন্ধ হয়নি। আমি কুষ্টিয়ার বিভিন্ন গ্রামে ঘুরে দেখেছি যে এখানে কিন্তু এখনও জনসমাবেশ প্রচুর পরিমাণে হচ্ছে, মিলাদ হচ্ছে। তো সেই জায়গাগুলোতে আসলে নিজেদের নিরাপত্তার খাতিরেই
এখন এই জিনিসগুলো আপাতত বন্ধ করা প্রয়োজন। এবং স্কুল কলেজে বন্ধ দেওয়া হয়েছে, সেখানেও আপনারা জানেন যে অনেকে কিন্তু এর মধ্যে কোচিং চালিয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু জরিমানাও করা হয়েছে। ভেড়ামারাতে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আর করোনা ভাইরাস নিয়ে বিদেশ ফেরত যদি কেউ এসে থাকেন, যাদের ঘরে থাকতে বলা হচ্ছে, তাদেরকেও জরিমানা করার ব্যবস্থা রয়েছে। তো দৌলতপুরের রেসিডেন্ট যে 80 জনের তালিকা দিয়েছেন, এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি। এখানকার সড়কের অবস্থা খুবই বেহাল। বেশ কষ্ট করেই আসলে তাদের এই গাড়ি নিয়ে আসতে হয়েছে, আমরাও সাথে রয়েছি। গতকাল আমরা এক বাড়িতে গিয়েছিলাম, ব্রুনাই থেকে ফিরেছেন তিনি 1.5 মাস আগে এসে। তার হচ্ছে 2 সপ্তাহ আগে তার প্রবল জ্বর হয় এবং সে কুষ্টিয়া সদর হাসপাতালে যে চিকিৎসা নেন এবং তিনি 5 দিন পরে ছাড়া পেয়ে আবার বাড়িতে ফিরে এসেছেন। তাকে নিয়েও গুজব ছড়িয়েছে যে তাকে কেউ 4 জন এসে তুলে নিয়ে গেছে, কিন্তু তিনি বলেছেন যে তেমন কিছু হয়নি, তিনি নিজে থেকেই হাসপাতালে গিয়েছিলেন। তবে তার এই যে দেশে আসা পর্যন্ত এয়ারপোর্টে তাকে কোনো চেক আপ করা হয়নি বলে তিনি জানিয়েছেন। এবং এর পরবর্তীতে যখন তিনি দৌলতপুরে ফিরে আসেন, তখনও এখানকার কোনো হাসপাতালে তাকে সেভাবে পরীক্ষা করা হয়নি। তবে কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে বলা হয়েছে যে তার করোনা ভাইরাস নয়, তার কালা জ্বর ছিল বলে তিনি জানিয়েছেন। তো সেই বিষয়গুলো আসলে তদন্তেরও প্রয়োজন রয়েছে, কারণ সেটা নিয়ে অনেক ধরনের বক্তব্য রয়েছে যে তিনি হয়তো হোম কোয়ারেন্টাইনে থাকার যে বিষয়টি সেটি পালন করেননি। তো সেই জায়গায় আসলে সবার সচেতনতা জরুরি। এবং সেখানে যেও আমরা দেখেছি যে এলাকাবাসী তাকে তার এই যে ঘুরে বেড়ানোর বিষয়গুলো সেগুলো আড়াল করার চেষ্টা করছেন। সেটি আসলে সবার জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে এরকম প্রবণতা। সড়কের বেহাল দশার কারণে আমাদের গতি খুবই ধীর। 80 জনের এই তালিকায় দেখা যাক আজকে কতজন পর্যন্ত খোঁজখবর নেওয়া সম্ভব হয়। আর আরেকটি কথা তো বলছিলাম যে এলাকাবাসী নিজেই যখন কাউকে রক্ষা করার চেষ্টা করছেন, প্রকৃত তথ্য বের করাটা একটু কঠিন। এখানে সবার সচেতনতা জরুরি। বাংলাদেশের যে প্রান্তেই হোক, যেই গ্রামেই হোক, বিদেশ ফেরত কেউ যদি আসে, প্রথমত নিজেরাই উদ্যোগ নিয়ে তাকে সচেতন করুন। সে যদি নিজে সচেতন না হয়, যাতে সে জনসম্মুখে ঘুরে না বেড়ায়, অন্তত 14 দিন যেন তিনি নিজ বাসায় থাকেন এবং সতর্কতা অবলম্বন করেন। সতর্কতা অবলম্বনের মধ্যে হ্যান্ড গ্লাভস পরা, মাস্ক পরা জরুরি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা জরুরি। এবং করোনা ভাইরাসের যে লক্ষণগুলো এখন দেখা যাচ্ছে, যে ভাইরাসটির যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে এটি অনেকক্ষণ পর্যন্ত কিন্তু বাতাসে সেই ভাইরাসটি ভাসতে পারে, বলা হচ্ছে ঘন্টারও উপরে। এবং এই ভাইরাসটি কিন্তু মাটিতে পড়লেও কয়েকদিন পর্যন্ত টিকে থাকে, অর্থাৎ ধ্বংস হয়ে যায় না। সেই কারণে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই জরুরি। যে কোনো খাবার আগে হাত ধুয়ে নেওয়া জরুরি। হাত আসলে যখনই সুযোগ পাওয়া যাবে তখনই ধুয়ে নেওয়াটা খুব জরুরি। মাস্ক পরা জরুরি, যেহেতু বাতাসে দীর্ঘক্ষণ এই করোনা ভাইরাসটি ভেসে থাকতে পারে। মাস্ক পরে থাকলেই একমাত্র আসলে আপনার বাতাসে ভেসে থাকা কোনো ভাইরাস থেকে আপনি আক্রান্ত না হওয়ার সুযোগটি তৈরি হয়। করোনা ভাইরাসের যেই আতঙ্কিত হবার কিছু নেই, সচেতনতা জরুরি। এটা বারবার করে বলা হচ্ছে সরকার এবং বিশেষজ্ঞদের পক্ষ থেকে, যে আসলে আমরা যদি সচেতন হই, এটাকে ছড়াতে না দিই, তাহলে যার যা সচেতনতাই আসলে এই ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। কিন্তু একজনের অসচেতনতা এটাকে বিশালভাবে ছড়িয়ে দিতে পারে। আমরা পাবলিক বাসে, বাজারে, হাটে, চায়ের দোকানে যদি কেউ একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী তিনি যদি অসচেতন হয়ে সেখানে যান, সেই একজন থেকে কিন্তু সেই হাটে বা চায়ের দোকানে বা সেলুনে কতজনের মাঝে ছড়িয়ে যেতে পারে চিন্তা করেন। এবং একটি মানুষের আক্রান্ত হলে তার পরিবারের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এবং এখন পর্যন্ত কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে বিদেশ ফেরত যারা এসেছেন তাদের পরিবারের কেউ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে। কারণ করোনা ভাইরাসে কিন্তু আক্রান্ত হয়ে দেখা যাচ্ছে যে যাদের বয়স
বেশি তারাই বেশি মৃত্যু ঝুঁকিতে রয়েছেন। আমরা দেখেছি যে 50-এর উপরে, বিশেষ করে 60-70-এর মতো বয়স হয়ে গেলে তারা আসলে করোনা ভাইরাসের আশঙ্কায় মৃত্যু ঝুঁকিতে বেশি পড়ে যান। শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকিটা কিছুটা কম। তবুও আসলে সবাইকে মানে সুরক্ষার জন্যই প্রস্তুতি নিয়ে থাকা প্রয়োজন। এখন পর্যন্ত করোনা ভাইরাস নিয়ে যেহেতু গবেষণা চলছে, এর কীভাবে প্রতিরোধ করা যায় এটি নিয়ে পরিষ্কার কোনো ধারণা এখনও পাওয়া যায়নি। এটা কীভাবে তার রূপটি পরিবর্তন করছে, সেই কারণে যতটা সচেতন থাকা যায় নিজেদের থেকেই থাকা উচিত, যাতে এই ভাইরাসটিতে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যেতে পারে। আমরা এখন একটি স্কুলের মাঠে চলে এসেছি। এখানে এসিল্যান্ড খোঁজ নেবেন যে এই এলাকায় বিদেশ ফেরত যিনি এসেছেন তাদের তালিকায় রয়েছে, সেরকম কেউ জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছেন কিনা। আমরা এসেছি ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। এখান থেকে স্কুলটি দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি ফিলিপনগর বাজারে। এমন অভিযান কিন্তু সারা দেশেই এখন চলবে এবং যার যার জায়গা থেকে এলাকাবাসী সচেতন হয়ে এই বিদেশ ফেরত যারা আসছেন তাদের প্রতি বরং সহানুভূতি থেকেই কিন্তু আসলে তাদেরকে এখন হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করা জরুরি। দৌলতপুর বড় একটি অঞ্চল, এটি বিশাল জায়গা। এই কারণে 80 জনের যে তালিকা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় রয়েছে, কম সময়ের মধ্যে কিন্তু তাদের সবার খোঁজখবর নেওয়া সম্ভব হবে না। যারা বিদেশ থেকে আসছে ওদের বাড়ি যাচ্ছে। হ্যাঁ যাবে ওখানে ওখানে সব জায়গায় যাবে। আমরা এখন ফিলিপনগরের মধ্যেই রয়েছি। ফিলিপনগরের এখানকার যে এলাকাবাসী রয়েছেন তাদের সাথে আলাপ করে আমি দেখেছি যে এখানে বিদেশে খুব যাওয়ার প্রবণতা অনেক অঞ্চলের থেকে কিছুটা কম এবং সেই কারণে এই অঞ্চলে বিদেশ ফেরতের তালিকাও কিছুটা ছোট। তো পুরো দৌলতপুর মিলিয়ে 80 জনের তালিকা কিন্তু এসিল্যান্ডের হাতে রয়েছে এখন পর্যন্ত। বিদেশ ফেরতদের মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক হিসেবে ধরা হচ্ছে ইতালি ফেরত এবং চায়না ফেরতদের। এছাড়াও আসলে যেই দেশ থেকে আসুক না কেন সেই জন্য আমাদের হোম কোয়ারেন্টাইন কোনোভাবে এড়ানোর আসলে সুযোগ নেই। এখানে পাশে কিন্তু পদ্মা নদীর এখানে প্রচুর জায়গা কিন্তু ভাঙনে চলে গেছে। এখানে বাদ দেওয়া হয়েছে 2 বছর হলো, 2-2.5 বছরের মতো। এর আগে কিন্তু এই জায়গাটিতে পদ্মা নদীর ভাঙনে সামনে যতদূর দেখছেন সেই ভাঙনে কিন্তু পড়ে গেছে, এখন চর জেগেছে এবং রাস্তার বেহাল দশা। এই অঞ্চলে আসলে উন্নয়নের জন্য প্রচুর সুযোগ রয়েছে এবং রাস্তা সংস্কার খুবই জরুরি। প্রায় গোধূলি লগ্নে আমরা এসেছি। আরও কতক্ষণ আমাদের অভিযান চলবে আমরা দেখব। আমরা এসিল্যান্ডের সাথে রয়েছি দৌলতপুরের।
ইশতিয়া নিজামিয়া আক্কা শরীফ। গ্রামে কিংবা শহরে সবাই কিন্তু এখন এই চায়ের দোকানের আড্ডা, সেলুনে যাওয়া, এইসব জায়গা খুব সাবধানতা অবলম্বন করবেন এবং চায়ের কাপ থেকে কিন্তু এই জীবাণু ছড়াতে পারে। সেই কারণে চায়ের কাপ গরম পানিতে ধুয়ে নেওয়া বা অন্য বিকল্প ব্যবস্থা করা, এবং সবচেয়ে ভালো হচ্ছে এই চায়ের দোকানের আড্ডা বা এই জাতীয় অভ্যস্ততাগুলো থেকে বেরিয়ে আসা। এই মুহূর্তে আশা করা হচ্ছে যে এটার প্রতিরোধের সফল কোনো প্রতিরোধক বেরোয় আসবে, ভ্যাকসিন বেরোয় আসবে। সেই সময় আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া যাবে। এর আগ পর্যন্ত কিন্তু অনেক কিছু আসলে ত্যাগেরও প্রয়োজন রয়েছে, যেটি আমরা বিদেশ ফেরতদের কাছ থেকেও প্রত্যাশা করি যে তারা যারা দেশে ফিরে আসছেন সবার স্বার্থে, নিজের স্বার্থে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করবেন এবং নিরাপত্তা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করবেন। তাহলেই কিন্তু আসলে এই যে আশঙ্কা তৈরি হচ্ছে সেখান থেকে রক্ষা পাওয়া সম্ভব। পদ্মা নদীর এই চিত্রটি আপনাদের দেখাতে চাই। পানি অনেক নিচে নেমে গেছে, এখন আসলে সে অর্থে পানি নেই। এদিক দিয়ে চট দিয়ে হেঁটে একদম ভারত সীমান্ত পর্যন্ত কিন্তু চলে যাওয়া যায়। গাড়ির অবস্থা খারাপ। সামনে গরুর পাল রয়েছে, এই কারণে গতি আবারও থেমে গেছে। এদের বাম দিকে গেলে তো ভালো হয়। এই অভিযানে এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি, যেটি বলছিলাম। যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানাচ্ছি 80 জনের একটি তালিকা রয়েছে এসিল্যান্ডের কাছে, দৌলতপুরের এসিল্যান্ড, যারা বিদেশ থেকে ফিরে এসেছেন এবং তারা কেউ হোম কোয়ারেন্টাইনে থাকার যে বিধি সেটি না মেনে জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছেন কিনা সেটি নিশ্চিত করা বা তদন্ত করে তদারকি করে দেখার জন্য তিনি এই অভিযানে বের হয়েছেন। এবং কেউ যদি নিয়ম না মেনে জনসম্মুখে বের হয়ে যান তাকে জরিমানা করা হবে এবং তাকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হবে। আমরা এখন দ্বারকার মোড়ে এসেছি, ফিলিপনগরের। অনেকে মন্তব্য করেছেন যে এয়ারপোর্টে চেক করার বিষয়ে, এয়ারপোর্টে যখন বিদেশিরা আসেন, প্রবাসীরা যখন দেশে ফেরত আসেন তখন তাদের আসলে তাপমাত্রা নির্ণয় করা হয় এবং তাপমাত্রা থেকে যদি জ্বর মনে হয় সেই ক্ষেত্রে তাদেরকে কোয়ারেন্টাইন নিয়ে যাওয়া বা চিকিৎসার ব্যবস্থা করা হয়। এবং যারা তাপমাত্রা স্বাভাবিক থাকে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এখন কতক্ষণ পর্যন্ত অভিযান চলবে আমরা ঠিক নিশ্চিত করে বলতে পারছি না। 80 জনের যে তালিকা রয়েছে তার মধ্যে থেকে আমরা দেখলাম যে অন্ততপক্ষে 8টি জায়গায় কিন্তু খবর নেওয়া হয়েছে।
তাদের কাউকে জরিমানা করা হয়নি এবং তারা বাসায় রয়েছেন, এরকমটি এলাকাবাসী বা স্বজনরা জানিয়েছেন। যেটি বলছিলাম যে এলাকাবাসীর মধ্যে স্বজনদেরকে রক্ষা করার বা আড়াল করার এক ধরনের প্রবণতা রয়েছে, যেটি আসলে সবার মধ্যে ঝুঁকিটা বাড়িয়ে দিতে পারে। এই নিয়ম কিন্তু আসলে সবার জন্যই প্রযোজ্য এবং সবার ভালো স্বার্থেই। বাংলাদেশে এখন পর্যন্ত 17 জন যেই আক্রান্তের ঘটনা শোনা গেছে, জানা গেছে এবং এর মধ্যে একজন মারাও গেছেন। সেই তালিকা যেন দীর্ঘ না হয় সেটাই সবার প্রত্যাশা, সবার সচেতনতা সেজন্য জরুরি। আমির হোসেন মন্তব্য করেছেন, সকল ইতালি প্রবাসীকে সরকারের আন্ডারে কোয়ারেন্টাইনে রাখার দাবি জানাচ্ছি। এই বিষয়ে আসলে সরকারের বিবেচনা করার প্রয়োজনীয়তা রয়েছে। তারা নিশ্চয়ই জিনিসটি বিবেচনা করছেন, কারণ এখন ইতালিতে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ইতালি ফেরতদের মধ্যেই এই কোয়ারেন্টাইনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা পাওয়া গিয়েছে। এছাড়া মৃতের সংখ্যাও যদি চিন্তা করি, সংখ্যার বিচারে চায়নাতে বেশি হলেও, চীনে বেশি হলেও আমরা দেখেছি যে ইতালিতে কিন্তু মৃত্যুর হারটি বেশি, অর্থাৎ যতজন আক্রান্ত হয়েছে তার মধ্যে ইতালিতে সবচেয়ে বেশি হারে মারা গিয়েছে। এটা হচ্ছে এখানকার স্থানীয় এমপির বাসা হচ্ছে এটি। এই অঞ্চলে বিদেশ ফেরতদের মধ্যে চীন থেকে অনেকে এসেছেন, ইতালি থেকে এসেছেন, ওমান, ব্রুনাই থেকে এসেছেন। আমরা অবশ্য যতজনের সাথে কথা বলেছি সবাই বলেছেন যে তারা আসলে বাসায় রয়েছেন। আবার এলাকাবাসী অনেকে বলছেন যে তাদেরকে প্রকাশ্যে ঘুরতে দেখেছেন, কিন্তু তাদের আসলে জ্বর নেই, কোনো সমস্যা নাই। অর্থাৎ তারা একমাত্র যদি আক্রান্ত হয় তখনই মনে করছেন যে হ্যাঁ এখন চিকিৎসা নেওয়া জরুরি, কিন্তু এটা যে যখন তখন আক্রান্ত হতে পারে এবং 14 দিন পর্যন্ত যে একজন এই ভাইরাসটি বহন করতে পারে, যে কোনো সময় আক্রান্ত হতে পারে, যখনই এই ভাইরাসটি কেউ বহন করে ঘুরে বেড়াবে তখন যে তার দ্বারা অন্যরা সংক্রমিত হতে পারে, সেই বিষয়ে এলাকাবাসীর কিন্তু সচেতনতার অভাব রয়েছে, যেটা বলতেই হচ্ছে। এবং গ্রামের মানুষকে সচেতন করার জন্য জেলা উপজেলা পর্যায় থেকে আসলে সরকারি উদ্যোগ খুব জরুরি। গতকালকে এই অঞ্চলেই কিন্তু ওসি যিনি আছেন থানার, তিনি কিন্তু বলেছেন যে সচেতন থাকাটা জরুরি, কি উদ্যোগ নেওয়া জরুরি, এবং সেই সাথে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার যে বিষয়টি, অনেকে মজুত করার প্রবণতা এখানে তৈরি হয়েছিল। গতকালকেই অনেকে বস্তায় করে চাল কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু ওসি এসে সেটি নিষেধ করেছেন। তিনি বলছেন যে যথেষ্ট পরিমাণে খাদ্য মজুত রয়েছে, বিশেষ করে নিত্যপণ্য যে চাল, ডাল, এই বিষয়গুলো যদি আমরা হুজুগ তৈরি হয় সেই ক্ষেত্রে দাম বেড়ে যাবে। বরং স্বাভাবিক কেনাকাটার মধ্যে থাকলে 6 মাস পর্যন্ত এই খাদ্য সরবরাহ দেওয়ার মতো মজুদ সরকারের রয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানিয়েছেন, এবং ওসি এই অঞ্চলে সেই। এর পরবর্তীতে আমরা দেখেছি যে এই অঞ্চলে কিন্তু চালের দর 2 দিনের মধ্যে কেজিতে 5-6 টাকা করে বেড়ে গেছে, এবং মিলগুলোতেও অনেকে বলছেন যে তাদের এখন চালের সরবরাহ কমে গেছে। অর্থাৎ সিন্ডিকেট চালু হয়ে সেটি একটি সুযোগ নেওয়ার চেষ্টা করছে কিনা সেই তদারকি জরুরি। যদিও আমরা এখন এই করোনা ভাইরাস সংক্রান্ত যে অভিযানে রয়েছে, এখানে 80 জনের একটি তালিকা রয়েছে এসিল্যান্ডের কাছে, দৌলতপুরের এসিল্যান্ড। তিনি এই 80 জনের কেউ হোম কোয়ারেন্টাইনে না থেকে জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছে কিনা, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য এসছেন। এখানে একটি বাড়িতে এখন খোঁজ নিচ্ছেন, আমরা জানার চেষ্টা করি যে বাড়িতে আসলে কে রয়েছেন। বাংলাদেশ